একজন রাজা যিনি নিজের প্রহরীকে তার স্ত্রীর নগ্নরূপ দেখতে বাধ্য করেছিলেন। একটি মহামারী যেখানে মানুষ নাচতে নাচতে মৃত্যুবরণ করেছিল, আর এক সেনাবাহিনী যারা পাখিদের সাথে যুদ্ধে হেরে গিয়েছিল। এগুলো ইতিহাসের 5টি এতটাই অদ্ভুত ঘটনা যে শুনলে মিথ্যা মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন সবই সত্যি। আর শেষ ঘটনাটি সবচেয়ে বেশি বিকৃত। এবং আপনি যদি এরকম কল্পনার মতো অদ্ভুত কিন্তু সত্য সব ইতিহাস জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি এমন এক রাজাকে দিয়ে যার অহংকারী ডেকে এনেছিল তার পতন। নিজের স্ত্রীর সৌন্দর্যে তিনি এতটাই মুগ্ধ ছিলেন যে নিজের দেহরক্ষীকেই আদেশ দেন তার স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখতে। ফলাফল হারালেন রাজ্য, জীবন আর সম্মান। ইতিহাসবিদ হেরোডোটাস তার হিস্ট্রিজের প্রথম খণ্ডে এই অবিশ্বাস্য ঘটনাটির বর্ণনা দিয়েছেন। লিডিয়ার রাজা কান্ডাউলিস নিজের স্ত্রীর সৌন্দর্যে এতই মোহিত ছিলেন যে তিনি নিজের সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষী গাইজেসকে আদেশ দেন গোপনে গিয়ে রানীকে নগ্ন অবস্থায় দেখতে। অনেক বোঝানোর পরেও গাইজেস রাজার আদেশ অমান্য করতে পারেননি। রানীকে নগ্ন অবস্থায় দেখে ফেরার সময় রানী তাকে দেখে ফেলেন। পরের দিন অপমানিত ও ক্রোধান্বিত রানী গাইজেসকে ডেকে পাঠান। তিনি তাকে 2টি অপশন দেন। 1, রাজা কান্ডৌলিসকে হত্যা করে সিংহাসন ও রানীকে নিজের করে নেওয়া, অথবা মৃত্যুদণ্ড। গাইজেস বেঁচে থাকার পথই বেছে নেন। সেদিন রাতেই রানী তাকে অস্ত্র দিয়ে আগের রাতের সেই লুকানো জায়গায় লুকিয়ে থাকতে বলেন। রাতে রাজা ঘুমিয়ে পড়লে রানী তাকে ইশারা করেন এবং গাইজেস ছুরি হাতে রাজার উপর হামলা করে তাকে হত্যা করেন। এরপর গাইজেস রানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং লিডিয়ার রাজার আসন দখল করেন। এই রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে শুরু হয় লিডিয়ার মার্মনেড রাজবংশের ইতিহাস, যা পরে রাজা ক্রুসাসের মতো কিংবদন্তি শাসকের উত্থান ঘটায়। আর সবকিছুর মূল ছিল এক রাজার অহংকার, যে নিজের সৌন্দর্যমুগ্ধতা নিয়ন্ত্রণ করতে পারেননি। রাজা ও তার দেহরক্ষীর এক ভয়াবহ সিদ্ধান্ত থেকে এবার যাওয়া যাক এমন এক রহস্যে যা পুরো শহরকেই শেষ করে দিয়েছিল। শুরুটা হয়েছিল একজন মহিলাকে দিয়ে। তিনি একদিন হঠাৎ করেই রাস্তায় বের হয়ে নাচতে শুরু করেন। 6 দিন ধরে একাধারে নাচতে থাকেন, আর কয়েকদিনের মধ্যেই পুরো শহর যেন নাচে পাগল হয়ে ওঠে। তার নাম ছিল ফ্রাউ ট্রুফেয়া। 1518 সালের জুলাই মাসে স্ট্রাসবুর্গ শহরে তিনি ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এক মহামারীর কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। কোনো সঙ্গীত ছাড়াই তিনি উন্মত্তের মতো নাচতে থাকেন, যেন নিজের শরীরের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। 1 সপ্তাহের মধ্যেই আরও 30 জন তার সঙ্গে যোগ দেয়। কোনো হাসি বা আনন্দ নয়, এ যেন এক বিভীষিকাময় নীরব নৃত্য। আগস্ট নাগাদ মানুষের সংখ্যা পৌঁছায় প্রায় 400-তে। শহরের রাস্তাগুলো ভরে যায় রক্তাক্ত, ক্লান্ত ও অচেতন নৃত্যকারে। কেউ কেউ স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা যান, কেউ আবার সম্পূর্ণ অবসন্ন হয়ে পড়ে থাকেন রাস্তার পাশে। এটিকে কোনো উৎসব ভাবার সুযোগই নেই, এটি ছিল এক ধরনের প্ল্যান। প্রত্যক্ষদর্শীদের মতে অনেক নৃত্যকার সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু থামতে পারছে না। এমন এক বিভীষণে আটকে ছিল যেন পুরো শহর। শহর কর্তৃপক্ষ এর সমাধান করতে গিয়ে আরও এক বড় ভুল করে বসে। তারা সমাধান হিসেবে আরও নাচের আয়োজন করেন। মঞ্চ তৈরি হয়, বাজে সঙ্গীত, আর তাতে আরও মানুষজন যোগ দেন, যেন এক মৃত্যুর মিছিল। এরপর ঠিক যেমন শুরু হয়েছিল তেমনি হঠাৎই তা শেষ হয় সেপ্টেম্বরে। কিন্তু আজও কেউ জানে না কেন এটি ঘটেছিল, কী কারণে ফ্রাউ ট্রুফেয়া প্রথম নাচতে শুরু করেছিলেন। ইতিহাসবিদদের কেউ কেউ বলেন এটি ছিল দুর্ভিক্ষ ও মানসিক চাপ থেকে জন্ম নেয়া সম্মিলিত উন্মাদনা বা মাস হিস্টেরিয়া। আবার কেউ কেউ দাবি করেন নাচের কারণ ছিল একটি হ্যালুসিনোজেনিক ছত্রাক, যা গমে জন্মানো বিষাক্ত এরগট নামক ফাঙ্গাস, যা অ্যালার্জির মতো প্রভাব ফেলতে পারে। কারণ যাই হোক, 1518 সালের এই নৃত্য মহামারী ইতিহাসের সবচেয়ে অদ্ভুত, ভয়ঙ্কর এবং অমীমাংসিত রহস্যগুলোর একটি হয়ে আছে। আপনার কি মনে হয়, এটি কি কোনো মানসিক ভারসাম্যহীনতা ছিল, নাকি কোনো বিষক্রিয়া, নাকি সম্পূর্ণ অজানা কোনো এক রহস্য? ওকে, আগের প্লেগ একটি রহস্য হিসেবেই থেকে গেছে, কিন্তু আমাদের পরের কাহিনী এমন এক রাজনীতির যা আপনাকে অবাক করে দেবে। তিনি ইতিহাসের সবচেয়ে বিখ্যাত নারীদের একজন, কিন্তু তার সিংহাসনে ওঠার পথে লুকিয়ে আছে এক অদ্ভুত পারিবারিক গোপন রহস্য। তিনি নিজে বিয়ে করেন তার আপন 2 ছোট ভাইকে। মিশরের রানী ক্লিওপেট্রা সপ্তমের বাবা টলেমি দ্বাদশ মারা যাওয়ার পর তার উইলে বলা হয় কন্যাকে অবশ্যই কনিষ্ঠ ভাই টলেমি ত্রয়োদশের সঙ্গে সহশাসন করতে হবে। তখন ক্লিওপেট্রার বয়স মাত্র 18 আর তার ভাইয়ের বয়স 10। রাজসিংহাসন রক্ষার জন্য ক্লিওপেট্রা বিয়ে করেন এই শিশু ভাইকে। প্রেম নয়, এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক রীতি। কারণ টলেমিক রাজবংশের 300 বছরের পুরনো প্রথা ছিল ভাই বোনের মধ্যে বিয়ে,
যাতে রক্তধারা বিশুদ্ধ থাকে এবং ক্ষমতায় সন্দেহ না পড়ে। তবে ভাই বোনের এই যুগল রাজত্ব বেশি দিন টেকেনি। গৃহযুদ্ধ শুরু হয় এবং টলেমি ত্রয়োদশ যুদ্ধে পরাজিত হয়ে নীল নদে ডুবে মারা যান। এরপরও ক্লিওপেট্রা থামেননি। তিনি আবারও বিয়ে করেন তার পরের ভাই টলেমি চতুর্দশকে। এটি ছিল ক্ষমতা ধরে রাখার এক কৌশল, কোনো কার্যকরী সঙ্গ নয়। যদিও প্রাচীন মিশরীয় রাজবংশে ভাই বোনের বিয়ে ধর্মীয়ভাবে আইসিস ও অসিরিসের ঐশ্বরিক মিলনের প্রতীক মানা হতো, তবে রোমানরা এটিকে ঘৃণার চোখে দেখতেন। কিন্তু ক্লিওপেট্রা জানতেন এই রূপক বিয়ে কেবল সিংহাসনের চাবি। তার প্রকৃত সন্তান যেমন সিজারিয়ান, জুলিয়াস সিজার ও মার্ক অ্যান্টনির সঙ্গে জন্মানো। তাই ভাইদের সঙ্গে বিয়ে ছিল রাজ সাম্রাজ্যের স্থায়িত্বের জন্য এক পাথর বেষ্টিত রাজনৈতিক নাটক, কোনো ভালোবাসার গল্প নয়। আপনি কি মনে করেন, ক্লিওপেট্রা কি ছিলেন, কোনো প্রেমিকা নাকি নিখুঁত রাজনীতিবিদ? রাজ্য ও সিংহাসনের যুদ্ধের পর এবার এমন এক যুদ্ধের গল্প বলবো যেখানে প্রতিপক্ষ ছিল পাখি। 1932 সালে অস্ট্রেলীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে 20,000 ইমু পাখির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আর আশ্চর্যের বিষয়, সেই যুদ্ধে জিতেছিল ইমুরাই। শুনতে মজা লাগলেও এটি পুরোই অবাক করা একটি কাহিনী। প্রথম বিশ্বযুদ্ধের পর পশ্চিম অস্ট্রেলিয়ার কৃষকরা মহামন্দার ভয়াবহতায় হিমশিম খাচ্ছিলেন। ফসল নষ্ট, মূল্যহ্রাস আর দারিদ্র্যের মাঝে তাদের সমস্যায় যোগ হয় এক নতুন দুর্যোগ, 20,000 ইমু পাখি। এই ইমু পাখিরা প্রজনন মৌসুম শেষে অভিবাসন করে তাদের গম খেতে নেমে পড়ে, ফসল নষ্ট করতে থাকে এবং বেড়াগুলো ভেঙে ফেলতে থাকে। হতাশ কৃষকরা তখন সরকারের সাহায্য চান। প্রতিরক্ষা মন্ত্রী স্যার জর্জ পিয়ারসন সমাধান হিসেবে পাঠান সেনাবাহিনী। মেজর GPW মেরিডিথ এবং 2 জন সৈনিক পৌঁছে যান মাঠে। সাথে ছিল 2টি লুইস গান এবং 10,000 বুলেট। মনে করেছিলেন পাখিদের পরাজিত করা যেন বাঁ হাতের খেলা, কিন্তু এটাই তাদের সবচেয়ে বড় ভুল ছিল। ইমুরা ছিল দুর্ধর্ষ কৌশলী। আক্রমণ হলে তারা ছোট ছোট দলে ছড়িয়ে পড়ত, ফলে মেশিন গান ব্যর্থ হতো। সৈন্যরা বন্দুক ট্রাকে বসিয়ে তাড়া করলেও অসমান ভূখণ্ডে ইমুরা 30 মাইল গতিতে সহজেই পালিয়ে যেত। সড়কের ধাক্কায় বন্দুক ঠিকমতো নিশানা করতেও পারতেন না, আর একবার বন্দুক জ্যাম হয়ে গেলে শত শত পাখি পালিয়ে যেত। কয়েক সপ্তাহের মধ্যে প্রায় 10,000 গুলি খরচ হয়, কিন্তু মারা পড়ে 1,000-এরও কম পাখি, প্রায় প্রতিটা ইমুর জন্য 10টি করে বুলেট। ধারাবাহিক ব্যর্থতায় সেনাবাহিনী অবশ্য 1932 সালের ডিসেম্বর মাসে অপারেশন বাতিল করে। সংবাদ মাধ্যমে এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে লজ্জাজনক যুদ্ধ নামে খ্যাতি পায়। এক রাজনীতিক ঠাট্টা করে বলেছিলেন, যদি পদক দেওয়ার সময় আসে তা সৈন্যদের নয়, বরং ইমুদেরই দেওয়া উচিত, কারণ তারা প্রতিটি যুদ্ধে জিতেছে। এই বিচিত্র সংঘর্ষ দেশ জুড়ে হাসির খোরাক হলেও এর ফলাফল ছিল একটি শিক্ষা। এটি দেখিয়েছিল প্রকৃতির সঙ্গে লড়াই কখনো সহজ নয়। পাখির কাছে হেরে যাওয়া সেনাবাহিনীর গল্পটি মজার হলেও আমাদের শেষ গল্পটি এক মহাকাব্যিক ট্র্যাজেডি। এটি এমন এক শিশু যার ভাগ্য নির্ধারিত হয়েছিল তার জন্মের অনেক আগে। তাকে নিয়ে একটি ভবিষ্যদ্বাণী হয়েছিল যে সে নিজের বাবাকে হত্যা করবে এবং মাকে বিয়ে করবে। সে যতই তা এড়াতে চেয়েছিল, নিয়তি তাকে ছাড়েনি। কিন্তু শেষ গল্পে যাওয়ার আগে ছোট্ট একটি রিমাইন্ডার, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে আগামীর আরও সকল আশ্চর্য গল্পগুলো মিস না হয়। চলুন তাহলে অডিপাসের নিয়তিতে ফিরে যাওয়া যাক। গ্রিক পুরাণের নায়ক অডিপাসের জন্মের আগেই ডেলফির অরাকল তার পিতামাতা থিবসের রাজা লায়াস এবং রানী জৌকাস্ট্রাকে ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন যে তাদের সন্তান একদিন তার বাবাকে হত্যা করবে এবং মাকে বিয়ে করবে। এই ভয়ানক ভবিষ্যদ্বাণী শুনে তার বাবা মা ঘাবড়ে যান। শিশুটির জন্মের পরই তার গোড়ালিতে ছিদ্র করে তাকে পাহাড়ে ফেলে আসে, সে যেন সেখানে মারা যায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, একজন রাখাল শিশু অডিপাসকে উদ্ধার করে এবং করিন্থের রাজদম্পতির হাতে তুলে দেয়, যারা তাকে নিজের সন্তান হিসেবেই লালন পালন করতে থাকে। বড় হয়ে অডিপাস একদিন নিজেই এই ভবিষ্যদ্বাণী শুনে এবং ভয়ে করিন্থ ছেড়ে পালিয়ে যান। তিনি মনে করেন এভাবে তিনি তার পালক পিতামাতাকে রক্ষা করছেন, কিন্তু পালানোর সেই পথই যেন তাকে ভাগ্যের ফাঁদে ফেলে দেয়। পথে এক বৃদ্ধ লোকের সাথে তিনি তর্কে জড়িয়ে পড়েন এবং একটি পর্যায়ে তাকে হত্যা করেন, যিনি ছিলেন তার প্রকৃত পিতা রাজা লায়াস, তবে তিনি তা জানতেন না। এরপর অডিপাস পৌঁছে যান থিবসে। সেখানে গিয়ে দেখেন শহরটি স্ফিংক্স নামক এক দৈত্যাকৃতির প্রাণীর অভিশাপে বিপর্যস্ত। শহরটিকে মুক্ত করে তিনি সেই দৈত্যাকৃতির প্রাণীর ধাঁধার সঠিক উত্তর দেন। পুরস্কার হিসাবে তাকে রাজা নির্বাচিত করা হয়।
এবং সদ্য বিধবা হওয়ার রানীর সাথে বিয়ে দেওয়া হয়। সেই বিধবার রানী ছিলেন রানী জোকাস্টা, যিনি তার নিজের মা। তবে অডিপাস কিংবা জোকাস্টা কেউই তখন এই সত্যটা জানতেন না। তারা সুখের সংসার শুরু করেন এবং তাদের ঘরে 4টি সন্তানও জন্ম লাভ করেন। বহু বছর পর আবারও এক মহামারী দেখা দিলে অরাকলের পরামর্শ অনুযায়ী অডিপাস খুঁজতে শুরু করেন রাজা লায়েসের হত্যাকারীকে। অজান্তে নিজেকে ধীরে ধীরে সব সত্য প্রকাশ পায়। জোকাস্টা সত্য জানা মাত্র গলায় ফাঁস দেন, আর অডিপাস সুখে নিজের চোখ দুটি উপড়ে ফেলেন। শেষে তিনি নির্বাসনে গিয়ে অন্ধভাবে ঘুরতে থাকেন চিরন্তন এক প্রশ্ন নিয়ে। আপনি কি বিশ্বাস করেন অডিপাস কি নিজের ভাগ্য নিজেই রচনা করেছিলেন, নাকি নিয়তি লিখে দেওয়া পথেই হাঁটছিলেন? অহংকারের পতন থেকে শুরু করে ভাগ্যের শৃঙ্খলে বন্দী জীবন, এই গল্পগুলো প্রমাণ করে বাস্তব ইতিহাস ও প্রাচীন ট্র্যাজেডির জগতে কল্পনার চেয়েও ভয়াবহ সব সত্য লুকিয়ে আছে। এই ঘটনাগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে গভীরভাবে নাড়া দিয়েছে নিজের কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও সব চমকপ্রদ কাহিনীর জন্য।